পুতুল ডায়েরি, ভালোবাসার কুড়ে ঘর, তোমার আমার কল্পনার রাজ্য। শেহজাদের শক্ত কণ্ঠ শুনে লোকটি হাসল, তবুও লোকটি নিরুত্তর, জবাব শূন্য। কোনো উত্তর আসেনি লোকটির পক্ষ থেকে। লোকটিকে চুপচাপ থাকতে দেখে শেহজাদ কিছু সেকেন্ড লোকটির আঁকা করা তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করল। তারপর হুডির ডান হাতটা একটু একটু করে উপরে তুলতে তুলতে বলল, লাস্ট চান্স দিয়েছিলাম তোকে, তুই সেটাও মিস করে ফেললি। তোর সাথে এবার যা হবে তার জন্য একমাত্র তুই দায়ী থাকবি। তাহলে এবার তোকে তোর পাওনাটা দিয়ে দিই। কথাগুলো বলে ঘাড় ঘুরিয়ে রিকের দিকে আদেশের সুরে বলা, রিক, মেশিনটা নিয়ে আয় আর তোর কেরামতি দেখিয়ে দে। ওকে বস, এক্ষুনি আনছি। শেহজাদের আদেশ মতো রিক স্টেনার মেশিন আনলো। লোকটির পেছনে গিয়ে দাঁড়িয়ে সেই গরম স্টেনারটা লোকটির দুই কানে লাগিয়ে দিল। সঙ্গে সঙ্গে লোকটি গগন ফাটানো চিৎকার দিয়ে উঠল। লোকটির চোখ দিয়ে অবিরাম পানি পড়ছে। হাত পা দড়ি দিয়ে বাঁধা থাকায় লোকটি অস্থিরভাবে ছটফট করছে। ক্ষণে ক্ষণে আর্তনাদ করে উঠছে লোকটা। এত কিছুর মাঝে পাষাণ রিক একটু দমল না। সে মনোযোগ সহকারে নিজের কর্ম সাধন করে যাচ্ছে। যতক্ষণ না শেহজাদ থামতে বলবে ততক্ষণ পর্যন্ত রিক থামবে না। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে বাকিরা তর তর করে কাঁপছে। মিনিট দুয়েকের পর শেহজাদ হাত দিয়ে রিককে থামতে বলল। শেহজাদের কথা মতো রিক স্টেনার মেশিনটি বন্ধ করে দিল। এবার শেহজাদ পায়ের উপর পা তুলে ললাটের ডান কিনারায় স্লাইড করতে করতে শুধালো। একটু এখনো মুখ বন্ধ রাখবি নাকি নিজের মুখ খুলবি? থেমে আবার লোকটির উদ্দেশ্যে হিসিস করে বলল, তুই চাইলে মুখ বন্ধ করে রাখতে পারিস, এতে আমার কোনো ক্ষতি হবে না। ক্ষতি হলে তোর হবে। লোক, আমি যথেষ্ট রিজন ছাড়া কারো সাথে বিরোধিতা করি না। কোনো প্রুফ ছাড়া আমি যদি কাউকে ডাউট করি তাহলে সেটা বেমানান হবে। মিনিমাম কারণ তো লাগবে মাঠে নামতে, তাই না? সেই জন্য বলছি, এখন তুই মুখ খুলবি নাকি? শেহজাদের কথা শেষ হওয়ার আগে এই লোকটি ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে ক্ষীণ কণ্ঠে বলল, বলছি স্যার, দয়া করে আমাকে আর মারবেন না। আপনি দেশে ফিরেছেন সেটা আপনার দলের লোক রুবেল আমাদের জানিয়েছে। আর আমাকে রেজওয়ান তালুকদার পাঠিয়েছে আপনাকে মারার জন্য। রুবেল খবর দিছিল আপনি নাকি চট্টগ্রামে গার্ড ছাড়া চলাফেরা করছেন, আর এই সুযোগটাই রেজওয়ান তালুকদার নিতে চাইছিল। স্যার, আমার জানটা ফিকে দিন। লোকটির মুখে রেজওয়ান তালুকদারের নাম শুনে শেহজাদ তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না, যেন সে আগে থেকেই জানতোই এসব কার কাজ। লোকটার উপর এত টর্চার করা হয়েছে শুধু শিওর হওয়ার জন্য যে কাজটা কে করেছে। কাল রাতে যখন শেহজাদ অরুর অপেক্ষার প্রহর গুনছিল, তখনই একদল লোক শেহজাদের উপর অ্যাটাক করে। ভাগ্যক্রমে ওখানে আরো লোক থাকায় প্রাণী বেঁচেছিল শেহজাদ। সবাই পালাতে পারলেও এই লোকটা পালাতে পারেনি। পালাতে না পারার দরুন লোকটার আজ এই জঘন্য অবস্থা। রেজওয়ান তালুকদারের নাম শোনা মাত্র শোয়েব উত্তেজনের সাথেই বলতে লাগলো, ভাই, আমি বলেছিলাম না এসব তালুকদারের কাজ। দেখবে এবার ওই সাবেক এমপি রেজওয়ান তালুকদারের ভদ্র মুখোশের আড়ালে অভদ্র চেহারা। জনগণের সামনে লোকটা এমন ভাব দেখায় যেন সে নিতান্ত এক ভদ্রলোক। অন্যায় জিনিসটা যেন তার ত্রিসীমানার মধ্যে নেই। শোয়েবের কথা শেষ হওয়ার পর রিক শেহজাদের সামনে এসে দাঁড়িয়ে বলল, রিকের ভাই, গত 2 দিনে চট্টগ্রাম শহরে সন্দেহজনক কোনো কিছু দেখিনি। যবে থেকে ব্ল্যাক শ্যাডোকে নিয়ে নিউজ প্রচার হয়েছে তবে থেকে চট্টগ্রাম বিভাগটা শান্ত রূপ ধারণ করেছে। ভাই, ধারা মতে ওরা নিজেদের আস্তানা বন্ধ করে রেখেছে। আমাদের পাওয়া তথ্য মতে এই চট্টগ্রাম শহর থেকে সব মাল ডেলিভারি হয়। এখন ওদের আস্তান বন্ধ হয়, কোনোরূপ ডেলিভারি হচ্ছে না। গত 2 দিনে চট্টগ্রামে মেয়ে নিখোঁজ হওয়ার কোনো তথ্য নেই। কথাগুলো শোনার পর শেহজাদ চেয়ার থেকে দাঁড়িয়ে শ্রাক করে বলল, শোয়েব, বুঝলি, তালুকদারের ডানা গজিয়েছে, তাই আজকাল একটু বেশি উঠছে। ডানাগুলো কেটে দেওয়া উচিত। আমি এতদিন বিপরীত পক্ষ থেকে কোনো আঘাতের জন্য ওয়েট করছিলাম। তালুকদার নিজেই খেল দেখিয়ে ফেলেছে, এবার আমার খেল দেখানোটা বাকি আছে। এবার খেলা শুরু।
মাঠে যখন তুই রেজওয়ান তালুকদার নেমে পড়েছিস তখন আর কিসের অপেক্ষা? কথাগুলো বলে শেজাদ রিকের দিকে খাড় কাত করে তাকে আহত লোকটির উদ্দেশ্যেই বলল, রিক, একে এর প্রাপ্যটা দিয়ে দে। আই মিন, একে এর ঠিকানায় পৌঁছে দে। আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন। তারপর বাঁকা হেসে শোয়েবকে বলল, শোয়েব, চল আজ চৌধুরী ভিলায় যাওয়া যাক। মির্জা হাউসের পরিবেশ এখন বেশ থমথমে। আলতাফ মির্জা ভিডিও কলে আরানের সাথে কথা বলছে। আলতাফ মির্জা ফোনের ডিসপ্লের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। কলের বিপরীতে আরানেরও ঠিক একই অবস্থা। দুজনের মধ্যে ভয়ানক শব্দহীনতা বিরাজ করছে। আলতাফ মির্জা আরানকে আনিসা কর্তৃত্ব তালাকের নোটিশ পাঠানোর কথাটা বিস্তারিতভাবে বুঝিয়েছে, সাথে ভরসাও দিয়েছে সব ঠিক হয়ে যাবে। কিছু সেকেন্ড সময় পর আরান সর্বপ্রথম নীরবতা ভেঙে বলে উঠল, বড় আব্বু, তুমি চিন্তা করো না, আমি কালকেই বাড়ি ফিরছি। আর তালাকের ব্যাপারটা আমি এসে সামলে নেব। তুমি কোনো রকম স্টেপ নিও না। আগে আমি ফিরি, তারপর দেখা যাবে সামনে কি হয়। কথাগুলো বলার সময় আরানের গলা ধরে আসছিল। সেটা আলতাফ মির্জা ভালোই বুঝতে পেরেছে, কিন্তু সে নিরুপায়। এত সম্পদ থেকে আজ কি লাভ হলো? সেই ছেলের জন্যই তো কিছুই করতে পারছে না। আজ আলতাফ মির্জা এক অসহায় বাবার ভূমিকা পালন করছে, যে চোখের সামনে ছেলের কষ্ট দেখেও কিছুই করতে পারছে না, কেননা আজ কোনো কিছুই তার কন্ট্রোলে নেই। হোটেল প্যারাডাইস লাউঞ্জে এখন ইন্টেলিজেন্ট গ্যাংয়ের সবাই লাগেজ প্যাকিং করতে মহাব্যস্ত। আজকেই তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। গত 1 ঘন্টা ধরে অরু আর জিনিয়া নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র প্যাক করছে। ব্যাগ গোছানোর সময় জিনিয়া এক পলক অরুর দিকে তাকালো। চিমচাম গরনের 5 ফুট 7 ইঞ্চি দেহাংশ অরুর, গায়ের রং দুধে আলতা, কোমর অবধি ঘন কালো চুলগুলো দেখলেই মনে হয় যেন স্রষ্টা রাজ্যের কৃষ্ণ বর্ণ এই চুলগুলির উপরই ঢেলে দিয়েছে। এটা যেন সৃষ্টিকর্তার অতি প্রিয় সত্তা, তাই সৃষ্টিকর্তা এতটা নিখুঁতভাবে, এতটা যত্ন সহকারে সত্তাটা নির্মাণ করেছেন। এই ভুবন মোহিনী রূপসীর পানে যত তাকায় ততই তাকাতে ইচ্ছে করে। মনের মধ্যে তীব্র অভিরুচি জাগে এই রূপবতীর রূপের শোভা নিজের সর্বোচ্চ উদ্যোগে কোনো কলসে লুকিয়ে রাখি, কিন্তু এ তো সম্ভব নয়। একদিন না একদিন এই রূপ হবে কারো ভোগের সম্পদ, এই মোহনীয় দেহ হবে একদিন এই রূপসী যন্ত্রণা। জগতের সব নিয়ম লঙ্ঘন করা গেলেও বিধাতার তৈরি নিয়ম তো আর পাল্টানো যায় না। এই নিয়ম যুগ যুগ ধরে আজীবন একই থাকবে। অরু তার সব প্রয়োজনীয় জিনিসপত্র প্যাক করে বড় করে শ্বাস নিল। তারপর লাগেজটা বিছানা থেকে নামানোর সময় ভুলক্রমে হাতে চাপ পড়ে। অরু আহ বলে চিৎকার করে উঠল। অরুর চিৎকার শুনে জিনিয়া তার অর্ধেক প্যাকিং করা লাগেজ ফেলে তড়িঘড়ি করে অরুর কাছে এসে হাতটা ধরে অস্থির ভঙ্গিতে বলতে লাগলো, কি হয়েছে ওরু? কোথায় লেগেছে? দেখা আমায়। জিনিয়াকে এভাবে ব্যাকুল হতে দেখে অসন্তুষ্ট দৃষ্টিতে জিনিয়ার পানে তাকিয়ে হাত ছাড়াতেই বলল, জিনি, কিছু হয়নি, জাস্ট একটু লেগেছে, এতটা সিরিয়াস হওয়ার দরকার নেই। অরুর কথাতে বিরক্তি স্পষ্ট, যেন কোনো কিছু নিয়ে বেশ অতিষ্ঠ। অরুকে এভাবে উদাসীন দেখে জিনিয়া অরুকে নিজের দিকে ঘুরিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? এরকম দেখাচ্ছে কেন তোকে? আমাকে বলবি না? ওরু, গত কয়েকদিন ধরে আমি খেয়াল করছি তুই কিছু লুকাচ্ছিস। সত্যি করে বল, কি চলছে তোর মাথায়? তুই তোর চিনিকে বলবি না? কথাগুলো শুনে চিনিয়ার দিকে তাকিয়ে গম্ভীর ও সশব্দ শ্বাস ত্যাগ করে চোখে মুখে একরাশ কাতরতা নিয়ে বল, জিনি, এই চট্টগ্রাম ট্যুরটা আমার জীবনে অভিশাপ হয়ে নেমেছে। এখানে আসার পর থেকে একটার পর একটা অঘটন ঘটেই যাচ্ছে। প্রথমত ডায়েরিটা হারিয়ে ফেললাম, ডায়েরির সাথে সাথে পেন ড্রাইভটাও গেল। কিছুই বুঝতে পারছি না এবার কি হবে। এত কষ্ট করে লাইফ রিস্ক নিয়ে ভিডিওগুলো করলাম, এখন তো ভিডিওগুলো কাজে লাগাতে পারলাম না। আমার প্রতিজ্ঞার কি হবে? জিনি, আমি কি আমার কথা রাখতে পারবো না? মায়ের মুখে হাসি ফোটাতে পারবো না? অরুর বলা প্রত্যেকটা কথা শুনে চুপসে গেল চিনিয়া। কোনো প্রয়োজনীয় জিনিস হারানোর যাতনা জেগে ধরল জিনিয়াকে। তারপর অরুর মনের অবস্থা বুঝতে পেরে নিজেকে সামলে দিয়ে আস্তে সুরেই বলল, ওরু, এভাবে ভেঙে পড়িস না, সব ঠিক হয়ে যাবে। ওই কোথায় আছে না জানার চেষ্টা করে তাদের কখনো হার হয় না। আমরাও জিতবো, দেখিনি? আচ্ছা, ভিডিওগুলো কি অন্য কোথাও নেই? শুধু ওই পেন ড্রাইভের মধ্যেই আছে? জিনিয়ার প্রশ্নের বিপরীতে অরুর অবসন্নভাবে জবাব,
না, আর কোথাও নেই, এখানেই আছে। অন্য কোথাও রাখা উচিত ছিল। অন্য কোথাও থাকলে আজ এত টেনশন করা লাগতো না। জিনিয়ার উপদেশমূলক কথাগুলো শুনে অরু বিষণ্ণতার সাথে বলল, হ্যাঁ, এটাই তো সবচেয়ে বড় ভুল। গুটি কয়েক কথাটা শেষ করে ঝিম মেরে বসে রইল অরু। দুজনের মধ্যে এখন ভয়ঙ্কর নিস্তব্ধতা শোভামান। এই নিস্তব্ধতা কাটলো তখন যখন জিনিয়ার ফোন উচ্চ স্বরে বেজে উঠল। ফোনটা প্রাইভেট হতে হতে কেটে গেল। আবারও ফোনটা উচ্চস্বরে বেজে উঠতে জিনিয়া হাতে নিল ফোনটা। ফোনের স্ক্রিনের দিকে তাকাতে জিনিয়ার কপাল কুঁচকে এলো। জিনিয়াকে এভাবে কপাল কুঁচকে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে দেখে অরু শুধালো, কি হয়েছে? এভাবে তাকিয়ে আছিস কেন? কলটা রিসিভ কর। ইচ্ছে করছে না রিসিভ করতে। ওই দরজাল মহিলার সাথে কথা বলার বিন্দুমাত্র ইচ্ছে নেই আমার। কাল রাতেও কল করে উল্টো পাল্টা শুনিয়েছে। জিনিয়ার কথা শোনা মাত্রই অরু মাথা দপ করে জ্বলে উঠলো। তর তর করে রাগ বাড়তেই লাগলো। অরু জিনিয়ার উদ্দেশ্যে চেপে বলল, তোর সৎমা কল করেছে, তুই সেটা আমায় বলিসনি কেন? বল কেন বলিসনি? এই মহিলা দিন দিন লিমিট ক্রস করছে, একে এবার একটা শিক্ষা দিতেই হবে। ফোনটা আমায় দে। অনেকদিন হলো অরিত্রিকা রহমানের সাথে কথা হয় না, ওনার সাথে কথা বলে মনটা শান্ত করি। দে ফোনটা দে। অরু কথাগুলো বলে জিনিয়ার কাছ থেকে ফোনটা নিয়ে নিল। রিসিভ করে কানে তুলে ও পাশের ব্যক্তিকে কোনো কিছু বলতে না দিয়েই নিজে এক নাগাড়ি বলতে শুরু করলো, হ্যালো, আমি জিনিয়ার বেস্ট ফ্রেন্ড বলছি। জানি কথা বলার শুরুতে বড়জনকে সালাম দিতে হয়, আপনি আবার আমার কাছ থেকে এসব আশা করবেন না, কারণ আপনাকে আমি সালাম জানাচ্ছি না, কেননা আপনি এত এত সম্মান ডিজার্ভই করেন না। আচ্ছা, আপনার সমস্যাটা কি বলুন তো? আপনি কেন জিনিয়াকে কল করেছেন? কোন অধিকারে? প্রথমত, আপনি অন্যের স্বামী সংসার কেড়ে নিয়ে এখন সেই সংসারটা নিজে ভোগ করছেন। দ্বিতীয়ত, আপনি একজন খুনি। কি ভেবেছেন আমি আপনাকে এমনি এমনি ছেড়ে দিব? কখনোই না। আপনি আমার সাথে কি কি করছেন সব মনে আছে আমার, কিছুই ভুলিনি। আজ আপনার সময় বলে এটা মনে করবেন না সারা জীবন আপনার সময় থাকবে। সময় একদিন আমারও আসবে মিসেস অরিত্রিকা রহমান। আপনার সব কুকর্মের হিসাব করে আপনাকে আপনার যোগ্য শাস্তিটা দিব। কি নেই আপনার কাছে? তবু অন্যের সম্পত্তির প্রতি এত লোভ কেন আপনার? শুনুন, জিনিয়ার কাছে যা আছে তার এক ভাগও আপনি পাবেন না। এসব প্রপার্টির একমাত্র অধিকারী জিনিয়ার মা, আর এখন মনির অবর্তমানে এসবের মালিক জিনিয়া। আপনি যতই চেষ্টা করুন না কেন, আপনি কখনো জিতবেন না, কারণ আইনও আমাদের সাথে থাকবে। একটু ভয় করুন, আপনার কুকর্মের ফল আপনি ইহকালে না পেলেও পরকালে পাবেন। নিজেকে শুধরে নেয়ার এখনো সময় আছে। ভালো হয়ে যান। যা যা অন্যায় করেছেন সব মাথা পেতে নিয়ে নিজেকে আইনের হাতে তুলে দিন। আসলে কি বলুন তো, আপনাকে এসব বলে আমি নিজের টাইম ওয়েস্ট করছি শুধু। আপনিও আবার এসব করবেন নাকি? আপনার মতো খারাপ মানুষ আমি আমার জীবনে দুটো দেখিনি। পৃথিবীতে একটা নিয়ম যুগ পথ ধরে একই থাকে। যখন আমাদের মায়ের ব্যাপারে কোনো খারাপ কথা শুনি, তখন না চাইতেই আমরা হিংস্র হয়ে উঠি। মা যতই খারাপ হোক না কেন, সন্তানের কাছে তার জায়গা সব সময় ঊর্ধ্বে। মায়ের খুশির মাঝেই লুকিয়ে থাকে সন্তানের খুশি। মায়ের খুশির জন্য সন্তান সব কিছুর ঊর্ধ্বে যেতে পারে, সব সীমা লঙ্ঘন করতে পারে, যদি না সে মমতাময়ী সন্তান হয়, যদি তার মধ্যে মায়ের প্রতি অগাধ ভালোবাসা থাকে। অরুর এত এত কথার ভিড়ে ফোনের অপর প্রান্তের মানুষটির কথা বলার ভাষায় হারিয়ে ফেলেছে। নিজের মায়ের ব্যাপার এত এত খারাপ মন্তব্য শুনে এসে বাকরুদ্ধ। লোকটি খুবই বিস্মিত। অনেকক্ষণ ধরে ফোনের অপর প্রান্তের ব্যক্তির কোনো সারা শব্দ না পেয়ে যখনই ফোনটা কাটতে যাবে, তখনই ফোনের বিপরীত প্রান্ত থেকে কেউ ক্ষুব্ধ স্বরে গমগমে আওয়াজে বলে উঠল, Ugly girl, how dare you speak bad word in my mother's name? কোনো পুরুষালী কণ্ঠ শুনে অরু চমকে উঠল। স্তব্ধ, বিমুঠ, হতবাক অরু। খানিক সেকেন্ড বেকুব বনি গেল। একই জায়গায় সৎমা অরিত্রিকা রহমানের জায়গায় কোনো পুরুষ কিভাবে এলো? লোকটার ভাষ্যমতে সে অরিত্রিকা রহমানের ছেলে। তার মানে এইটা হলো নিশান রহমান রায়হান রহমানের ছেলে। অরু কোনো মতে নিজেকে সামলে বলল, হু আর ইউ? অরুর কথার পিছে নিশানের চাপা কণ্ঠের জবাব তৎক্ষণাৎ এলো, I am নিশান রহমান, থার্ড ক্লাস গার্ল। তোমার সাহস কি করে হয় আমার মায়ের নামে খারাপ কথা বলার? নিশানের মুখে থার্ড ক্লাস সম্বোধন শুনে অরুর চোখের মুখের রঙই পাল্টে গেল। শান্ত মেজাজটা নিমিষে রকচটা হয়ে উঠল।
নিশানের উদ্দেশ্যে রাগান্বিত স্বরে বলল, আপনার সাহস কি করে হয় আমাকে থার্ড ক্লাস বলার? আনসার মি। ইউ, আমার মায়ের নামে এত এত খারাপ কথা বলার আগে তোমার ভাবা উচিত ছিল তুমি কাজটা আদৌ ঠিক করছো তো? এখন নিজের নামে খারাপ কথা শুনতে কেমন লাগছে তোমার? এক্সকিউজ মি, ভাবাভাবির টাইম অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন ডিরেক্ট অ্যাকশন নেওয়ার টাইম। আর আপনার মা যা করেছে তারপর থেকে ওনাকে সম্মান করার কোনো প্রশ্নই ওঠে না। আমি যা বলেছি একদম ঠিক বলেছি, পারলে আবার বলবো, কারণ আমি যা বলেছি সব সত্যি। ইউ ব্লাডি গার্ল, তোমার সাহস দেখে অবাক হচ্ছি। তোমার ভয় করছে না আমার সাথে এভাবে কথা বলার? না, করছে না। আজব তো, আপনি কে যে আপনাকে ভয় করতে হবে? আরে রাখুন তো ফোন, মুডটাই খারাপ করে দিল যত সব। নিশানকে কোনো কিছু বলতে না দিয়ে অরু কট করে কলটা কেটে দিল। কল কেটে রাগে সাপের মতো ফুঁসছে ওরও। কোনরূপ কথা না বলে পিঠ টানটান করে বিছানা থেকে উঠে দাঁড়ালো। অরুর সুন্দর মুখশ্রী রাগের রক্তের মতো লাল হয়ে গেছে। অরু বড় বড় করে শ্বাস নিয়ে নিজের রাগ দমানোর প্রয়াস চালাচ্ছে। মেয়েটির মধ্যে রয়েছে যে কোনো পরিস্থিতিতে নিজেকে গুছিয়ে রাখার এক অন্যতম প্রতিভা। যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য সে সবসময় তৈরি থাকে। অরুকে এভাবে আকস্মিক দাঁড়িয়ে যেতে দেখে জিনিয়াও দাঁড়িয়ে গেল। তারপর অর্ধেক প্যাকিং করা লাগেজ ফের কাপড় ঢুকাতে ঢুকাতে বলল, ওই নিশান রহমান কি কোনো খারাপ কিছু বলেছে? জিনিয়ার করা প্রশ্নের উত্তরে অরু শান্ত স্বরের জবাব শোনা গেল, না, তেমন কিছু বলেনি। নিজের মায়ের নামে খারাপ কথা শুনে উত্তেজিত হওয়াটাই স্বাভাবিক। এই ব্যাপারে তাকে দোষ দিয়ে লাভ নেই। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, এই নিশান রহমান কি তার মায়ের করা অন্যায়গুলো চোখে দেখে না? ন্যায় অন্যায়ের মধ্যে তফাৎ কি বোঝে না? অরুর কথা বিপরীতে জিনিয়া তাচ্ছিলের সুরে পড়ল, এরা এসব বোঝে না ওরও। এরা শুধু নিজের স্বার্থকে প্রায়োরিটি দেয়। ন্যায় অন্যায় বুঝলে এই নিশান রহমান সবার আগে মায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতো। এসব বাদ দিয়ে এরা জীবনেও শুধরাবে না। সারা জীবন আমার প্রপার্টির পেছনে ছুটতে থাকবে, বাট এতে কোনো লাভ হবে না, কারণ আমার মায়ের দেওয়া সম্পদের একটা কানা করিয়েও আমি ওদের দেব না। ফোনের অপর প্রান্তে লোকটি অরুর কল কাটার সাথে সাথে ফোনটি সজোরে ছুঁড়ে মারল ফ্লোরে। ফোনটা ভেঙে 3-4 পার্ট হয়ে অবহেলায় পড়ে আছে হোয়াইট টাইলসে। নিশান রাগে গজগজ করতে করতে তীব্র উগ্র কঞ্চে বলল, ব্লডি বিচ, তোমায় একটা শিক্ষা দিতে হবে। নিশানের লাইফে সব অ্যালাউ আছে, বাট মায়ের অসম্মান নট অ্যালাউ। তৈরি থেকো মিস ইয়া মিসেস হোয়াট এভার। আমি আসছি বাংলাদেশে ওই জিনিয়া এবং জিনিয়ার বেস্ট ফ্রেন্ড দুটোকে শিক্ষা দিতে। ব্লাডি গার্ল তৈরি থেকো তুমি। ব্লাডি গার্ল তৈরি থেকো, তুমি হবে আমার ফার্স্ট টার্গেট। তোমার পরে তোমার ফ্রেন্ড জিনিয়াকে দেখে নিব। অরুরা সবাই নিজেদের জিনিসপত্র প্যাক করে রিসোর্ট থেকে বেরিয়ে এসেছে। আবরার আর নাহিদ রিসোর্টের রিসেপশনে দাঁড়িয়ে বিল পে করছে। বাকিরা লাগেজ হাতে নিয়ে রিসোর্টের বাইরে দাঁড়িয়ে আছে। অরু এক পলক লাগেজ হাতে দাঁড়িয়ে থাকা আরমানের দিকে তাকালো। অরুকে এভাবে তাকাতে দেখে আরমান ঘাবড়ে গেল। কে জানে আবার সত্যি সত্যি এখানে রেখে যাওয়ার চিন্তা ভাবনা করছে না তো? আরমান অরুর দিকে তাকে বিচলিত কণ্ঠে বলল, অরোরা, যা হয়েছে সব ভুলে যাও। ওই তো গাড়িও চলে এসেছে, এখন আমাদের যাওয়া উচিত। সরি অরোরা, তখন আসলে মজা করেই কথাগুলো বলেছিলাম। তুমি প্লিজ কথাগুলো মাইন্ডে নিও না। আরমানের কথার পিঠে অরু অকপটে জবাব, ইন ফিউচার এরকম মজা করা থেকে সব সময় নিজেকে বিরত রাখবে আরমান। মজা তখন ভালো লাগে যখন তার লিমিটের মধ্যে থাকে। আশা করি তুমি বুঝতে পেরেছো আমি কি মিন করতে চাইছি। একে একে সবাই গাড়ি অবধি পৌঁছে গেছে। ওর কথাগুলো বলে নিজেও গাড়ির দিকে এগোতেই লাগলো। গাড়ির সামনে গিয়ে পেছনে ফিরে অরু একবার প্যারাডাইস লাউঞ্জের দিকে তাকিয়ে মনে মনে বলল, তোমাকে অসীম ধন্যবাদ। তোমার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। এই ঋণ কখনোই আমি শোধ করতে পারবো না। তুমি আমাকে এমন কিছু উপহার দিয়েছো যা আমার আত্মাকে শান্তি দিয়েছে। এই চট্টগ্রাম বিভাগের ট্যুরটা সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে আমার জীবনে। আমি মনে রাখবো প্রিয় চট্টগ্রাম। অরু ঘাড় খুঁড়িয়ে গাড়ির দিকে এগিয়ে গাড়িতে উঠে বসলো এক নতুন গন্তব্যে পাড়ি জমানোর উদ্দেশ্যে। পেছনে রেখে গেল মনের মধ্যে সদ্য জাগা ক্ষণিকের আবেগকে। দুটো মানুষ চলে গেল দুই ভিন্ন পথে। দেখা কি হবে আবার তাদের, নাকি এখানেই শেষ হয়ে যাবে তাদের পথ চলা? দুজন দুই প্রান্তের মানুষ পৃথক হয়ে গেল দুই পৃথিবীতে। হয়তো এইখানেই তাদের কাহিনীর সমাপ্তি ঘটবে, নয়তো এইখান থেকেই তাদের পথ চলার সূচনা হবে। দেশের জনপ্রিয় মন্ত্রী
ইফতিকার মসজিদের মেয়ের বার্থডে উপলক্ষে আজ রাজকীয় আয়োজন করা হয়েছিল। সেই বার্থডে পার্টির অনন্য নামি দামি গেস্ট হলো চৌধুরী পরিবার। বিকাল 7টার দিকে পার্টিটা শুরু হয়। বেশ প্রফুল্ল এবং জাঁকজমকভাবে এই অনুষ্ঠানটা সম্পূর্ণ হয়েছে। ঘড়ির কাঁটা এখন 11টার ঘরে টিকটিক করছে। পার্টিতে উপস্থিত সকল গেস্ট তাদের নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছে। একে একে 5টি গাড়ি এসে থামলো একটি মার্বেল পাথর দিয়ে তৈরি করা গেটের সামনে। মেইন গেটের নেম প্লেটে জলজল করছে এসকে ম্যানশন এই নামটি। গাড়িগুলো আসার সাথে সাথে দুজন দারোয়ান তাড়াতাড়ি করে বড় বড় গেটটি দুই দিকে ধরে টেনে খুলতে ব্যস্ত হয়ে পড়ল। গেট খোলা শেষে গাড়ি 5টি প্রবেশ করলো কল্পনার রাজ্যের মতো অসম্ভব সুন্দর একটি গার্ডেনে। চারপাশে বড় বড় দালান দিয়ে ঘেরা এসকে ম্যানশন। বিরাট এরিয়ার মধ্যিখানে রাজকীয় প্রাসাদের মতো এসকে ম্যানশন অবস্থিত। এরিয়ার চারপাশ ঘিরে রয়েছে অসংখ্য কালো পোশাক পরিধান করা মানুষ। তাদের কাজ সর্বক্ষণ চারিদিকে নজরবন্দি করা। বাড়িটি ঢাকার মধ্যে জনপ্রিয় আভিজাত্যের ছোঁয়া মিশ্রিত চমৎকার ম্যানশনগুলো লিস্টে রয়েছে। এটি একটি বাড়ি না হয়ে যদি কোনো পর্যটন কেন্দ্র হতো তাহলে হয়তো হাজার হাজার মানুষ রোজ বাড়িটি পরিদর্শন করতে আসতো। এসকে ম্যানশন তৈরি করা হয়েছে আজ থেকে ঠিক 5 বছর আগে। এই বাড়ির বড় নাতি নিজ উদ্যোগে নিজ অভিরুচিতে বাড়িটি তৈরি করেন। বাড়িটির নেম প্লেটেও নিজ নাম অনুসারেই করেছেন। গাড়িগুলো কমপক্ষে 10 মিনিটের লম্বা চওড়া আঁকা বাঁকা মার্জিত ইটের পাথরের কালো গার্ডেনের রাস্তাটা অতিক্রম করে এসে থামলো বিরাট বড় একটি রাজকীয় ভবনের সামনে। বাগানটা বেশ বিলাসবহুল। এখানে অনেক বিদেশি ফুলের গাছও রয়েছে যার নাম পর্যন্ত হয়তো অনেকে কেউ জানেও না। একপাশে গাড়ি পার্ক করার জন্য গ্যারেজ রয়েছে। গ্যারেজটাও খুব ডিজাইনিং করে তৈরি করা হয়েছে। গ্যারেজে বর্তমানে কমপক্ষে 30টির উপরে গাড়ি রাখা আছে। বাগানের আড়ালে একপাশে একটা বাংলো বাড়ি রয়েছে। বাংলো বাড়িটার ডিজাইনিংও বেশ আকর্ষণীয়। এটাকে বাড়ি বলে ভুল হবে, এটা যেন সাক্ষাৎ কোনো রাজপ্রাসাদ। পুরো রাজকীয় ভবনটি দেখার জন্য কমপক্ষে পুরো মুখমণ্ডল 7 ইঞ্চি উপরে তোলা লাগে, কারণ বাড়িটির আকৃতি বিরাট বড়। ইন্ডিয়ান রাজবাড়িগুলোর মতনই আর কি। চারপাশে উঁচু উঁচু প্রাচীরটাই অ্যাডজাস্ট করা হয়েছে নানা রকম রং বেরঙের লাইট। এত তমিশ্র রজনীতে চন্দ্রমার রশ্মিতে হিরণ্যর মতোই ঝলমল করছে। গাড়িগুলো সারিবদ্ধভাবে সেখান থেকে বেরিয়ে এলো গুটি কয়েকজন নর। প্রথম গাড়ি থেকে একজন বয়স্ক মহিলার সাথে একজন অ্যাডাল্ট ছেলে বের হয়ে এলো। বয়স্ক মহিলাটির ড্রেস আপ দেখে বোঝা যাচ্ছে তিনি কতটা উচ্চ মানসিকতার মানুষ। গায়ে জড়ানো রয়েছে উন্নত মানের জামদানি শাড়ি। আনুমানিক তার বয়স এখন 72-এর ঘরে, তবুও তিনি বয়সের তুলনায় বেশ স্ট্রং। বৃদ্ধা মহিলাটি হলো চৌধুরী বংশের মাথা তনিমা চৌধুরী। নাতি নাতনিদের সফলতা যেন তার গৌরবের শেষ নেই। তনিমা চৌধুরীর সাথে ব্ল্যাক হোয়াইট কম্বাইন্ড লুজ শার্ট, ব্যাগিং প্যান্ট, মাথায় সামার ক্যাপ এবং চোখে রেড কালারের সানগ্লাস পরিহিত একটি অ্যাডাল্ট ছেলে বের হয়ে এলো। তার নাম আরিয়ান চৌধুরী। ছেলেটির বাম পাশের ভ্রুটিতে পিয়াংশি করানো। সে পিয়াংশি করা ভ্রুতে পরিধান করেছে ছোট একটি মেটালিক রিং। গেট আপ দেখে বোঝা যাচ্ছে ছেলেটা ঠিক কোন মানসিকতা দিয়ে তৈরি। নিত্যদিনে নিত্য নতুন মেয়েদের সাথে টাইম স্পেন্ড করা যেনই তার স্বভাব। ওই যে বলে না বড় লোকের নষ্ট হয়ে যাওয়া বখাটে ছেলে, ঠিক ওইটাই। দ্বিতীয় গাড়ি থেকে কোট স্যুট পরিহিত ইমদাদ চৌধুরী ও সিল্কের শাড়ি পরিহিতা শাহানা মির্জা বেরিয়ে এলেন। ইমদাদ চৌধুরী হলো তনিমা চৌধুরীর বড় ছেলে। এসকে ইন্ডাস্ট্রির মালিক, তবে এখন সে অবসরে আছে কারণ বিজনেসের দায়িত্ব সব এখন তার বড় ছেলের হাতে রয়েছে। তার বড় ছেলে 5 বছর ধরে একাই সবকিছু সামলাচ্ছে। ইমদাদ চৌধুরী ওয়াইফ শাহানা মির্জা বেশ কঠিন মন মানসিকতার অধিকারিণী। এই রমণী সন্তানদের নিয়ে বেশ পজিটিভ। শাহানা মির্জা একজন মা হিসেবে সর্বপ্রথম তার লক্ষ্য সন্তানদের সঠিক শিক্ষা দিয়ে মানুষের মতন মানুষ করা। যে সাধনায় তিনি আজ একজন সফল মা। তিনি তার 3 সন্তানকে
বাস্তব ভিত্তিক ভাবে মানুষের মতো মানুষ করতে সফল হয়েছে। দ্বিতীয় গাড়ি থেকে ইমদাদ চৌধুরী ও সাহানা মির্জার সাথে একটি অষ্টাদশী বেরিয়ে এলো। মেয়েটির পরনে লং হোয়াইট কালারের গাউন, লম্বা চুলগুলো খুলে দিতে তাতে একটি ফুলের কারুকাজ করা হেয়ার ব্যান্ড পরেছে। হাতে পড়েছে অসম্ভব সুন্দর দেখতে একটা ডায়মন্ডের ব্রেসলেট। মেয়েটির নাম চাইশা চৌধুরী। তৃতীয় গাড়ি থেকে পরিপাটিভাবে হোয়াইট শার্টের সাথে স্যুট পরিহিত শফিক চৌধুরী ও গর্জিয়াস পাথরের গাউনের সাথে ভারী অর্নামেন্টস ও মোড়ানো তাইশ্রী মেহরিন নেমে এলো। শফিক চৌধুরী হলো তরিমা চৌধুরীর ছোট ছেলে। পেশা তিনি একজন ডাক্তার। তিনি তার ডাক্তারি জীবনে অনেক উচ্চ ডিগ্রি অর্জন করেছে। হসপিটালে বেশ নামডাক রয়েছে তার। একজন ভালো ডাক্তার পাশাপাশি একজন ভালো মানুষও শফিক চৌধুরী। তার সাথে বেরিয়ে আসা রমণীটি হলো তার স্ত্রী তাইশ্রী মেহরিন। এমন একটা মেয়ে যার মধ্যে লোভ জিনিসটা আংশিক হলেও বিদ্যমান। সাজগোজে যেন তার নিত্যদিনের সঙ্গী। তাইশ্রী মেহরিন রুমে মেয়েদের প্রয়োজনীয় যত এক্সপেন্সিভ জিনিস আছে সব পাওয়া যাবে। শখের কিংবা লোভের বশে হোক, সারাক্ষণ নিজেকে আকর্ষণীয় করে রাখা যেন তার স্বভাব। তাইশ্রী নেমে আসার পরই একটি 18 বছরের মেয়েও নেমে এলো। মেয়েটির পরে রেড কালারের হাঁটু সমান টপস, পায়ে হাই হিল, হাতে একটি হোয়াইট কালারের দামি স্মার্ট ওয়াচ পরেছে। কাজ সমান চুলগুলো ছেড়ে দিয়েছে। মেয়েটির নাম হলো মাইরা চৌধুরী। বাকি দুইটা গাড়িতে চৌধুরী পরিবারের সেফটির জন্য বডিগার্ড ছিল। এনাম চৌধুরী মৃত ও তনিমা চৌধুরী দুই ছেলে ইমদাদ চৌধুরী ও শফিক চৌধুরী। তনিমা চৌধুরীর ছোট ছেলে শফিক চৌধুরী এক ছেলে এক মেয়ের বাবা। তার সন্তানেরা হলো আরিয়ান চৌধুরী, মাইশা চৌধুরী, ইমদাদ চৌধুরী আর 3 সন্তানের বাবা, 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে ওয়াসিফ শেহজাদ চৌধুরী, ছোট ছেলে শোয়েব ইমরোজ চৌধুরী এবং একমাত্র মেয়ে চাইশা চৌধুরী। 3 বছর খানিক আগে শোয়েব ও আরিয়ান নিজেদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। শোয়েব এখন তার মামা আলতাফ মির্জার সাথে রাজনীতিতে যুক্ত, যেখানে ধরতে গেলে আরিয়ান এখনো বেকার। আরিয়ানের মা তাইশ্রী মেহরিনের মতে তার ছেলে কোনো কাজ করা লাগবে না। তার বাবার এত সম্পত্তি, ধন দৌলত, টাকা পয়সা থাকতে ছেলেরা কাজ করা কেন লাগবে? এই ধন দৌলত তাদের আগামী 7 জেনারেশন খরচ করলেও ফুরাবে না। তার ছেলের কষ্ট করে কোনো কাজ করতে হবে না, সারা জীবন বাবার টাকা আরাম করে আয়েশ করে কাটিয়ে দিবে। কিন্তু শাহানা চিন্তাভাবনা তার স্ত্রীর চিন্তাভাবনা সম্পূর্ণ বিপরীত। শাহানার মতে তার স্বয়ং সম্পূর্ণ ছেলে কোনো বাবার টাকা ফুর্তি করবে না। তাদের নিজ পায়ে দাঁড়িয়ে বাবার কাঁধে হাত রাখার যোগ্যতা অর্জন করতে হবে। শাহানা একজন বাস্তববাদী মানুষ, তাই তার চিন্তাভাবনাও বাস্তব ভিত্তিক। এসকে ম্যানশন শেহজাদ কিং ম্যানশন। অতীতে চৌধুরীদের বসবাস ছিল চট্টগ্রামে। চট্টগ্রামের বাড়িটি চৌধুরী ভিলা নামে পরিচিত। এখন তারা ঢাকায় থাকলেও আর চৌধুরী ভিলা আগের মতে রয়েছে। চট্টগ্রামে চৌধুরীদের চেনে না এমন কেউ নেই। শুধু চট্টগ্রাম অবধি তাদের গৌরব থেমে থাকেনি। বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে তাদের চিনে না। তাদের গণ্ডি বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বের মাঝে ছড়িয়ে পড়েছে। পুরো বিশ্বের কাছে আজ তারা বিখ্যাত তাদের কর্মের মাধ্যমে। তাদের এত অর্জনের পেছনে অবশ্য বিশেষ অবদান তাদের মেডিসিনের বিজনেসটা। এসকে ইন্ডাস্ট্রির মাধ্যমে তারা আজ দেশে বাহিরে ভেতরে সগৌরবে চলাফেরা করতে পারে। দেশে বিদেশে সগৌরবে দাপিয়ে বেড়ায় এদের মেডিসিনের বিজনেসটা। বিশ্বের অনেক উন্নতশীল দেশের কোম্পানির সাথে এই এসকে ইন্ডাস্ট্রির ডেইলি বিজনেসের রিলেটেড কন্ট্যাক্ট হয়। বাংলাদেশের সরকারও মুখে লাগাম দেয় এদের সাথে কথা বলতে। শুধু তাই নয়, আমেরিকার মেন আই সোর্সগুলো এখন তাদের দখলে। কেননা এই এসকে ইন্ডাস্ট্রির উৎপত্তি এই আমেরিকা এবং সোর্সগুলোকে ঘিরে তৈরি হয়েছে এসকে ইন্ডাস্ট্রি। আমেরিকা থেকে বিজনেসটা ছড়াতে বাংলাদেশ অবধি এসেছে। এককালে পুরো চৌধুরীরা আমেরিকায় বসবাস করত। আমেরিকা বসবাসকালীন ইমদাদ চৌধুরী নিজ উদ্যোগে এসকে ইন্ডাস্ট্রির যাত্রা শুরু করেন। তার সর্বোচ্চ চেষ্টা বিজনেসটার অনেক উন্নতি হয়। কিন্তু বিগত 5 বছর আগে তার বড় ছেলে ওয়াসিফ শেহজাদ বিজনেসের হাল ধরে অনেক উন্নতির শিখরে নিয়ে গেছে। সে তার সর্বোচ্চটা দিয়ে বিজনেসটার সীমাহীন বিস্তার করেছে। কোনো সাধারণ মানুষ যদি একটা দিনের জন্য চৌধুরীদের সাথে উঠা বসা করে তাহলে সে বিনা দ্বিধায় বলবে এরা কোনো ড্রামেটিক
সিরিয়ালের শুটিং করছে, কারণ তাদের লাইফস্টাইল এতটাই লাক্সারিয়েবল। গাড়ি থেকে চৌধুরীদের প্রত্যেকটা সদস্য নেমে আলিশান এসকে মেনশনে ঢুকলো। লিভিং রুমে ঠিক মাঝখানটায় 2 তলার সাথে অ্যাডজাস্ট করা গ্লাসের সিঁড়ি রয়েছে। পুরো লিভিং রুম জুড়ে রয়েছে নানা রকমের ভারী কারুকাজ করা নতুন ঝকঝকে ভিন্ন ভিন্ন ডিজাইনের ফার্নিচার। নিচের তলা থেকে উপরে তাকালে সর্বপ্রথম নজর কাড়ে পুরো দোতলা জুড়ে থাকা একই রকমের গ্লাসের রেলিংগুলো। বাড়িটা বাইরে থেকে ভেতরটা যেন আরো বেশি সুন্দর। বাড়িটা পর্যবেক্ষণ করে বোঝা যায় বাড়িটা বেশ উন্নত মানের রুচিশীল ব্যক্তি তৈরি করেছে। প্রত্যেকে আজ বেশ ক্লান্ত হওয়ায় সর্বপ্রথমই সবাই নিজ নিজ কক্ষের দিকেই পা বাড়ালো। ইমদাদ চৌধুরী নিজের জন্য নির্দিষ্ট করা কক্ষে এসে পরনের স্যুটটা খুলে ছুঁড়ে মারল। ইমদাদ চৌধুরীর পেছন সাহানা মির্জাও প্রবেশ করলো কক্ষে। ইমদাদ চৌধুরী ছুঁড়ে ফেলা স্যুটটি বিছানায় থেকে নিতে নিতে সাহানা শুধালো, কি হয়েছে, এভাবে কাপড় জোড়াজোড়ি করছো কেন? সাহানা মির্জার প্রশ্নের বিপরীতে গম্ভীর সুরের ইমদাদ চৌধুরী অকপটে জবাব, কিছু হয়নি। সাহানা জানালার পর্দাগুলো টেনে দিতে দিতে বলল, কোথাকারা কোথায় দেখাচ্ছ? সাহানা কথাগুলো শুনে যেন ইমদাদ চৌধুরীর মনের মধ্যে বিন্দু বিন্দু করে গড়ে ওঠা অভিমানের পাহাড় নিমিশে ভেঙে পড়ল। মুহূর্তের মধ্যে এই নিজের রং পাল্টিয়ে যেন শান্ত মেজাজে কাতর স্বরে পড়ল, আমার দুঃখ কি তোমার চোখে পড়ে না? আমার ছোট ভাইয়ের দিকে তাকিয়ে দেখো, সে কতটা সুখে আছে। আজ পার্টিতে সবার সাথে নিজের বাচ্চাদের পরিচয় করিয়ে দিল। আমার কি কোনো মন নেই? আমার কি ইচ্ছে জাগে না আমার 3 সন্তানকে নিয়ে কোথাও যাওয়ার? জীবনে তোমার বড় ছেলে আমার সাথে কোথাও গেছে, কিন্তু দেখো তার মামা আলতাফ মির্জার সাথে কতবার কত জায়গায় গেল। আলতাফ মির্জাও সবার সামনে ভাষণ দিয়ে বেড়ালো, আমার শের, আমার ছেলে ওয়াসিফ শেহজাদ চৌধুরী। এরকম ইচ্ছা আমার মনে তো জাগে, তাই না? আজকে দেখো পার্টিতে কয়েকজন জিজ্ঞেস করলো শেহজাদ আর শোয়েব কোথায়। তাদের প্রশ্নের কোনো উত্তর দিতে পারিনি আমি, কারণ আমি নিজে তো জানি না আমার নায়কের মতো 2 ছেলে। বউটার কথা না হয় বাদ দিলাম, তাকে আমি যেটা বলি সে করে তার উল্টোটা। জীবনে আমার একটা কথা শুনেছে, শুনেনি, নিজের মন মর্জিতে চলেছে। 1 সপ্তাহ ধরে তার কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না। সে আদৌ আমেরিকা আছে কিনা সেটাও সন্দেহ, কোথায় আছে কেমন আছে সেটাও জানি না। আচ্ছা তার কথা বাদ, সে না হয় একটু আলাদা সবার থেকে, কিন্তু ছোটটাও দেখছি দিন দিন তার মতো হচ্ছে। তার মতে তার বড় ভাইয়া তার জীবনের গুরু। এখন দেখো সেই গুরুকে অনুসরণ করতে করতে দিন দিন তার মতো হচ্ছে। কাল হুট করে সেও উধাও। এসব কি হচ্ছে বলো তো সাহানা? আমি বুঝতে পারছি না আমার মতো একটা শান্তশিষ্ট মানুষের ছেলে দুটো রসবোধহীন অ্যাটম বমের মতো কেন হলো? এই 2 মহানায়ক জীবনে হেসেছে কিনা সেটাও সন্দেহ। বড়োটাকে হাজারো চেষ্টা করেও আটকাতে পারেনি রাজনীতি করা থেকে। ভেবেছিলাম ছোটোটাকে মনের মতো করে তৈরি করব, কিন্তু দেখো সেই ছেলে ওই রাজনীতি করে করে নিজের জান দিচ্ছে। এসব কিছু হয়েছে ওই এমপি আলতাফ মির্জার জন্য। এত দুঃখ কোথায় রাখবো আমি? ইমদাদ চৌধুরী এত অভিযোগের মাঝে শেষের কথাটা শোনা মাত্র সাহানা কণ্ঠে জিরোটা এনে বলল, তুমি আমার ভাইকে কেন টানছো এখানে? আমার ভাই তোমার ছেলেদের তো আর ফোর্স করেনি রাজনীতি করার জন্য, তারা স্বেচ্ছায় রাজনীতি করে। আমি বরাবরের মতো আমার ছেলেদের ইচ্ছাকে সম্মান করি, তাই আমি কোনো ছেলেকে কোনোরূপ বাধা দেব না। আর বাকি রইল শেহজাদকে নিয়ে অভিযোগ। সে তো আর হাত গুটিয়ে সারাক্ষণ বসে থাকে না যে তুমি যেখানে যাবে সেখানে ওকে পেছন পেছন নিয়ে যাবে। কাকে কি বলছো তুমি? আমার যে ছেলে পুরো বিশ্ব কাঁপাচ্ছে, তুমি সেই ছেলেকে নিয়ে এত খারাপ কথা বলছো? তোমার তো একটাই কাজ, 2 বেলা বসে শুয়ে খেয়ে দিয়ে 3 বেলা আমার ছেলের নামে খারাপ কথা বলা। আর হ্যাঁ, শোয়েব একটু আগে কল করে জানিয়েছে ও চট্টগ্রামে আছে। একটা কথা মনে রেখো, আমি আমার ছেলেদের বিরুদ্ধে কখনোই রুখে দাঁড়াবো না। আমি জানি আমার ছেলেরা কোনোদিনও কোনো অন্যায় করতে পারে না, কারণ আমি তাদের সেই শিক্ষাই দিইনি। হ্যাঁ জানি তো, তাদের বিরুদ্ধে কোনো কিছু বলো না, তাই তো তারা মা ছাড়া কোনো কিছু বুঝে না। এই না বুঝার ভিড়ে যে তাদের বাবা নামক একজন মানুষ আছে সেটাও ভুলে যায়। দিন শেষে একমাত্র আমার মেয়েটাই বোধ হয় আমাকে বুঝে। তপনের কাঠফাটা রোদ্দুরে নিয়ে ভুবনের সূচনা হয়েছে একটি নতুন দিগন্তের। ভোরের এই আরামদায়ক শান্ত নিরিবিলি পরিবেশটা অনুভব করার আনন্দটাই আলাদা। তবে প্রভাতের এই
মনোহর পরিবেশটা অনুভব করার ইচ্ছেটা বোধহয় বেশিক্ষণ স্থায়ী হলো না জিনিয়ার। কাল রাত পুরো ট্রেনে জার্নি করে চট্টগ্রাম থেকে ঢাকা এসেছে। এখন জিনিয়া নিশ্চিন্তে বেঘরে ঘুমাচ্ছে, কিন্তু তার শান্তির ঘুমটা বেশিক্ষণ স্থায়ী হলো না। ঘুমের মধ্যেই কিছুটা নড়ে চড়ে উঠল জিনিয়া। ঘুমের মধ্যে জিনিয়ার মনে হচ্ছে কেউ তার উপর ঝুঁকে আছে। পরে করে জিনিয়া তার মুখশ্রীতে ঠান্ডা তরল জাতীয় কিছু অনুভব করলো। অতিরিক্ত ঠান্ডা কিছু তার মুখে পড়তে শীর্ষের উপলব্ধি করায় ঘুমের মধ্যে এক প্রকার লাফিয়ে উঠল জিনিয়া। জিনিয়া হাঁপাতে হাঁপাতে ভালো করে চোখ মেলে দেখলো তার পুরো মুখে টুকরো টুকরো বরফের কয়েক টুকরো বিছানার উপর পড়ে আছে। জিনিয়া তাদের বিছানার উপর গুটিসুটি মেরে বসে থাকা মেয়েটার দিকে তাকে কর্কশ স্বরে বলা, এই জাইমা, তুই আবারও আমার মুখে বরফ দিয়েছিস। ছাড়বো না তোকে আজ, এর একটা বিহিত করেই ছাড়বো। এতদিন চট্টগ্রামে শান্তিতে ঘুমোতে পেরেছি, যেই না ঢাকা এলাম তুই আবার আমার পেছনে লেগেছিস। জিনিয়ার কথাগুলো শুনে বিছানার উপর বসে থাকা মেয়েটি জিনিয়ার দিকে তাকিয়ে ভেঙচি কাটল। তারপর বিছানা থেকে নেমে ফ্লোরে দাঁড়িয়ে তর্জনী আঙুল তুলে শাসনের ভঙ্গিতে বলল, বেশ করেছি, বরফ দিয়েছি, বেটিকোন ঘুমালে আবার দেব। ভালো মামা কলে চলে গেতে, কিউটি কলেজে দেওয়ার জন্য রেডি হচ্ছে। তুমি আলতি মালতি পরে পরে ঘুমাচ্ছ কেন? মেয়েটির কথা শুনে জিনিয়া অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। মেয়েটির পানে পুনরায় তাকে আলসি সম্বোধন করার বোধগম্যটা হতে বড় বড় নিঃশ্বাস নিয়ে বিছানা থেকে নামতে নামতে বলল, তুই আবার আমাকে আলসি ডেকেছিস? তোকে বলেছিলাম না এই নামে আমায় ডাকবে না। এইটুকুখানি বয়স নিয়ে তুই আমার সাথে মশকরা করিস। জিনিয়াকে বিছানা থেকে নামতে দেখে মেয়েটি গুটি গুটি পায়ে দরজা অব্দি গিয়ে ঘাড় ঘুরিয়ে বলল, কার বয়স এইটুকুখানি বলতো? জানো আমার বয়স কত? 4 বছর। আজ ঠিক 5 মাস পর 5 বছর হবে। আর আলতি না দেখে কি রাখবো তোমায়? সারাদিন তো আলতেমি করে ধুয়ে পড়তে কাটাও, তাই তোমায় আমি আলতি মাটি রাখবো। তুই আমাকে বয়সের ব্যবধান দেখাচ্ছিস? দাঁড়া জাইমা, দাঁড়া। কথাগুলো বলে জিনিয়া জাইমার দিকে তেড়ে যেতে জাইমা জলদি দরজা খুলে দৌড় রুম থেকে বের হয়ে গেল। সে জাইমাকে রুম থেকে বের হতে দেখে জিনিয়াও জাইমাকে অনুসরণ করে পেছন পেছন আসতে লাগলো। জাইমা দৌড়ে ঠিক ডাইনিং টেবিলটার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে ঝাপটে ধরল। পেছন দিক থেকে সহসা কেউ ঝাপটে ধরায় অরুর পা দুটো খানিকটা চলেই উঠল। অরু কোনো মতে নিজের ব্যালেন্স ঠিক করে জাইমার হাত দুটো ছাড়িয়ে সামনের দিকে ঘুরে হাঁটু গেড়ে বসে জাইমার ছোট্ট মুখটা কোমলভাবে ধরে বলল, কি হয়েছে সোনা? এভাবে দৌড়াচ্ছ কেন? পড়ে গেলে কি হতো? অরুর আদরের কথাগুলো শুনে জাইমা চোট উল্টে আল্লাহ ছুড়ে বলল, কিউটি কিউটি দেখ না, আলটিমেটলি আমাকে দৌড়াচ্ছে। জাইমার কথাগুলো অবলোকন করে অরু কঠিন দৃষ্টিতে তাকালো জিনিয়ার দিকে। অরুকে এভাবে তাকাতে দেখে থতমত খেয়ে গেল জিনিয়া। বিচলিত কণ্ঠে অরুর উদ্দেশ্যেই বলা, কি এমন করে তাকাচ্ছিস কেন? আমি কি করেছি? এইটুকুখানি মেয়ে কি করেছে জানিস? আমি যখন ঘুমোচ্ছিলাম তখন আমার ঘুমের সুযোগ নিয়ে পুরো মুখে ঠান্ডা ঠান্ডা বরফ লাগিয়ে দিয়েছে। নিজের সর্বমুখশ্রীতে হাত বুলাতে বুলাতে ফের বলল, দেখো কেমন লাল হয়ে গেছে মুখটা। জিনিয়ার কথা শুনে অরু আড়ালে দীর্ঘশ্বাস ফেলল। এদের এই যুদ্ধ কখনো থামার নয়। একজন অনার্স পড়ুয়া মেয়ে একটা ছোট্ট 4 বছরের বাচ্চার সাথে যদি এইভাবে পায়ে পা লাগিয়ে ঝগড়া করে, এটা বড্ডই বেমানান না? তবে এই মেয়েটার বয়স 4 বছর হলেও কথাবার্তা 24 বছর বয়সের মানুষদের মতন। একটা পাকা বুড়ি মেয়েটির আদুরে মুখখানার দিকে তাকালো নিমিষেই যেন সব রাগ উধাও হয়ে যায়। অরু জিনিয়ার কথার প্রতিকূলে আংশিক দৃঢ় কণ্ঠে বলা, ও তো ভালো কাজ করেছে, এতক্ষণ পরে পরে ঘুমালে তো এরকম করবেই। কলেজ যেতে হবে কথাটা কি মনে নেই? ড্রামা না করে ব্রেকফাস্ট করে রেডি হয়ে নে। অরুর কথা শুনে জিনিয়ার মুখটা সেকেন্ডের ভেতরে চুপসে গেল। এখন জিনিয়ার মুখটা দর্শন করার মতোই অবস্থায় নেই। জিনিয়ার একবার জাইমার দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে হনহন করে স্থান ত্যাগ করলাম। জিনিয়া যাওয়ার পর অরু জাইমার দিকে তাকিয়ে আদেশের সুরে বলল, জাইমা, ইটস ব্যাড ম্যানার্স। কাজটা তুমি একদম ঠিক করনি। বলো এরপর থেকে এরকম আর করবে না। অরুর কথাগুলো শুনে জাইমা ডানে বামে মাথা ঘোরালো, অর্থাৎ সে এরকমটা আর করবে না। অরু হতাশ, কারণ প্রতিবারই এরকমটা হয়। ঠিকই মাথা ঘুরিয়ে বলে আর করবে না, কিন্তু করার সময় আর এই কথা মনেই থাকে না। 10 তলা বিশিষ্ট বিল্ডিংটির 8 তলার একটি বিশাল বড় ফ্ল্যাটে থাকে অরু। ফ্ল্যাটটিতে রয়েছে 5টি বেডরুম, একটি বড় লিভিং রুম, একটি কিচেন,
প্রতিটি বেডরুমের সাথে রয়েছে অ্যাডজাস্ট করা ওয়াশরুম। ফ্ল্যাটের 5টি রুমের মধ্যে বাম পাশের রুমটিতে জিনিয়া, অরু, মাঝখানের রুমটিতে রিদিপিয়া, জাইমা এবং সর্বোপরি কর্নারের রুমটাতে নাহিদ থাকে। অপোজিট সাইডের বাকি 2টা রুম খালি থাকে, কেননা যখনই কৃষ্ণপুর থেকে কেউ ঢাকায় আসে তখনই তারা ওই 2টা রুমেই থাকে। এখন ডাইনিং টেবিলটার বাম পাশের চেয়ারে অরু আর জিনিয়া এবং তাদের অপোজিটে সাইডের চেয়ারে রিদিপিয়া ও জাইমা বসে আছে। তারা এই মুহূর্তে সবাই একসাথে বসে ব্রেকফাস্ট করছে। রিদিপিয়া নিজে খাওয়ার পাশাপাশি জাইমাকে খাইয়ে দিচ্ছে। জাইমা নুডলস চিবুতে চিবুতে মায়ের উদ্দেশ্যেই বলো, আচ্ছা মামা আজকে ব্রেকফাস্ট না করে চলে গেল কেন? আর তুমি মামাকে বকলেও না, তুমি তো খাবার না খেয়ে আমাকে বকো, তাহলে মামাকে কেন বকলে না? রিদিপিয়া ছোট্ট জাইমার মুখে নুডলস উড়ে দিতে দিতে গম্ভীর স্বরে বলো, খাওয়ার সময় কথা বলতে নেই, চুপচাপ মন দিয়ে খাও। তুমি আর নাহিদের মধ্যে অনেক তফাৎ। তুমি যখন তোমার ভালো নাহিদ মামার মতো বড় হবে তখন তোমাকেও বকবো না। রিদিপিয়ার প্রতি উত্তরে ছোট্ট জাইমা বিড়বিড় করে কিছু একটা বলে খাওয়ায় মনোযোগ দিল। রিদিপিয়া জাইমাকে আরেক চামচ নুডলস খাইয়ে দিতে দিতে অরু আর নিজে জিনিয়ার দিকে তাকিয়ে বলো, তোমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট কমপ্লিট করে কলেজের জন্য রেডি হয়ে নাও। জিনিয়া, আজ কলেজ যেতে হবে, কথাটা মনে আছে তো? খাওয়ার মাঝখানে রিদিপিয়ার গলা শুনতে পেয়ে মাথা তুলে রিদিপিয়ার দিকে তাকিয়ে জিনিয়া জবাব দিল, হ্যাঁ আপি, মনে আছে। এই তো খাবারটা শেষ করে রেডি হতে যাব। ততক্ষণে অরু খাওয়া শেষে রিদিপিয়ার উদ্দেশ্যে বলল, আপি, নাহিদ এত সকালে বেরিয়ে গেল যে, কোথায় গেছে? তোমায় কিছু বলেছে? যাওয়ার আগে বলে গেছে আজকে নাকি কলেজে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেটাই করতে গেছে। আচ্ছা, আমিও তৈরি হয়ে যাচ্ছি, কলেজে আবার লেট হয়ে যাবে। তারপর জিনিয়ার দিকে তাকিয়ে বলো, জিনি, এভাবে ঝিমে ঝিমে যদি খাবারটা খাও তাহলে বোধহয় এই জন্মে তোর আর ব্রেকফাস্ট করা হবে না, সাথে আজ কলেজেও যাওয়া হবে না। ব্রেকফাস্ট তাড়াতাড়ি কমপ্লিট করে রেডি হয়ে নে। জিনিয়া আর অরু যত সময় রেডি হয়ে কলেজ যাওয়ার উদ্দেশ্যে লিফটের করে নিচে নেমে এলো। জিনিয়ার পরনে সুপ্রা লং একটা স্কার্ট, গলায় স্কার্ফ ঝুলানো। অরুর পরনে ছোট ছোট পাথর দিয়ে কাজ করা হাঁটুর নিচ অব্দি একটা হোয়াইট গাউন, গলায় একটা লম্বা অরেঞ্জ কালারের ওড়না। দুজনের কাঁধে লেডিস ব্যাগ। তারা দুজনই গাড়িতে গিয়ে উঠতেই ড্রাইভার গাড়ি স্টার্ট করে দিল। কলেজের কাছাকাছি গাড়ি আসতেই আশেপাশে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে কপাল কুচকে এলো অরুর। আশ্চর্য, আশেপাশে তো ভিড় কেন? অরু আর জিনিয়া মাঝপথে এই গাড়ি থেকে নেমে গেল। বাকিটা পথ তারা হেঁটেই যাবে। এমনিতেই এত লোকের ভিড়ের মধ্য দিয়ে গাড়ি যেতে পারবে না। অরু ভাবনা চিন্তা করে গাড়ি থেকে নেমেছে। অরু আর জিনিয়া গাড়ি থেকে নামার পরে গাড়ি উল্টো পথে ঘুরে চলে গেল। অরু আর জিনিয়া লোকেদের ভিড়ের মধ্যে ঝুঁকে কলেজের দিকে এগোতেই একটা মেয়ে চিৎকার করে বলে উঠল, ওদিকে যেও না, ওদিকে গেলে জান নিয়ে ফিরতে পারবে না, ওদিকে মারপিট হচ্ছে। মেয়েটি চিৎকার শুনে অরু আর জিনিয়া থেমে গেল। না, ওইদিকে যাওয়া ঠিক হবে না, আপাতত অন্য কোথাও অপেক্ষা করা যায়। অরু যখনই উল্টো দিকে ঘুরে ফিরে আসার জন্য পা বাড়াবে তখনই ভিড়ের মাঝে ছোট্ট ছিদ্রর মধ্য দিয়ে কোনো পরিচিত মুখ দেখতে পেয়ে অরু থেমে গেল। অরু পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য ভিড়টা আর একটু ঠেলে ঢুকতেই অরুর অন্তরাত্মা কেঁপে উঠল। এ কি করে সম্ভব? না, এ অসম্ভব। শেহজাদ এখানে কি করে এলো? অগণিত লোকের ভিড়ে ঠিক মাঝখানে শেহজাদ একটা ছেলেকে বেদম ভাবে পেটাচ্ছে। অরু কৌতূহল দমাতে না পেরে তার পাশে থাকা লোকটিকে জিজ্ঞেস করল, এক্সকিউজ মি, এখানে একটু আগে কি হয়েছে বলতে পারবেন? অরুর করা প্রশ্নের উত্তরে লোকটি জবাব না, ওই যে দেখছো ছেলেটা, অর্থাৎ ওয়াসিফ শেহজাদ চৌধুরী, ওনাকে তো চিনেন। অবশ্যই ওনাকে চিনে না এমন কেউ তো নেই। কিছুক্ষণ আগে উনি অর্থাৎ শেহজাদ স্যার এদিক দিয়েই গাড়ি করে যাচ্ছিলেন। মাঝপথে ওনার গাড়িটায় প্রবলেম হয়ে গাড়িটা আচমকা থেমে যায়। তার ঠিক 1 মিনিট পর ওনার গাড়ি থেকে কিছুটা দূরত্বে থাকা একটি গাড়িতে বোম ব্লাস্ট হয়। ভাগ্যক্রমে উনি আজ বেঁচে গিয়েছে, কারণ গাড়ি নাকি ঠিকভাবে চললে ওনার গাড়ি ওখানেই থামানোর কথা ছিল। গাড়িটা ব্লাস্ট হওয়ায় অনেক মানুষ আহত হয়। গাড়িটা ব্লাস্ট হতে দেখে শেহজাদ স্যার গাড়ি থেকে বের হয়। ঠিক তখনই কোথা থেকে একদল লোক এসে স্যারের উপর হামলা করে। আতঙ্কবাদীদের
ধারণা ছিল স্যারের আশেপাশে কোনো বডিগার্ড ছিল না, তাই তারা বোকামি করে হামলা করছে। তারা হামলা করার পর উল্টো দিক থেকে তাদের থেকে দ্বিগুণ লোক তেড়ে আসে তাদের দিকে। দুই পক্ষে সাংঘাতিক লড়াই হয়। এই যে দেখছেন আশেপাশের দোকানগুলোর লণ্ডভণ্ড অবস্থা, এগুলো দুই পক্ষের সংঘর্ষের মাধ্যমে হয়েছে। শত্রুপক্ষের লোকগুলো হার মেনে নেয়। তারপর পুলিশ এসে সবাইকে গ্রেপ্তার করলেও ওই যে লোকটা মার খাচ্ছে তাকে গ্রেপ্তার করেনি। মার খাওয়া লোকটির নাম রুবেল। লোকটি নাকি শেহজাদ স্যারের দলের লোক। বিশ্বাসঘাতকতা করার ফল পাচ্ছে এখন। এখানে একটু আগে যুদ্ধক্ষেত্র তৈরি হয়েছিল। সামনের রাস্তাটার দিকে তাকালে শুধু রক্তের বন্যা দেখতে পাবেন। লোকটির কথাগুলো মন দিয়ে শুনে অরু ফের শেহজাদের দিকে তাকালো, দৃষ্টি তাক করলো, হাতে হকস্টিক দিয়ে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে মারতে মারতে এক নাগারে শেহজাদ হুঙ্কার দিয়ে উগ্র কণ্ঠে বলছে, বল কেন বিশ্বাসঘাতকতা করলি? কিসের অভাব ছিল তোর? কি দেইনি আমি তোকে? একদিন খাবারের অভাবে রাস্তায় পড়েছিলি, সেখান থেকে তুলে এনে তোকে একটা সুন্দর জীবন দিয়েছি। নিজের ছোট ভাইয়ের নজরে দেখেছি সব সময়। কি থেকে কি বানিয়েছি তোকে, সে তুই কিনা আজ বিশ্বাস নিয়ে খেললি? অতিরিক্ত মারার ফলে রুবেল নামক ছেলেটির সর্বাঙ্গে ক্ষত সৃষ্টি হয়েছে, সেইখান থেকে অঝরে রক্ত ঝরছে। ছেলেটার এই করুণ দশা দেখে নিষ্ঠুর শেহজাদ একটুও নরম হলো না। শেহজাদ নিজের মতো করে ছেলেটিকে মারছে। এক পর্যায়ে এসে শেহজাদ থেমে আশেপাশে শকুনের মতো নির্জীব দৃষ্টি নিক্ষেপ করে দাঁতের দাঁত চেপে রিকের উদ্দেশ্যে বলা, রিক 2 মিনিটের মধ্যে পুরো জায়গাটা খালি চাই। এত লোক এখানে কি করছে? ফ্রিতে তামাশা দেখছে? ফ্রিতে তামাশা আজকাল কেউ দেখায় না রিক। 2 মিনিটের মধ্যে এরা না গেলে আই সোয়ার আমি কাউকে ছাড় দেব না। সবার লাশ পড়বে এখানে। পরিস্থিতি সামলা রিক। শেহজাদের ওই হিংস্র চেহারা অরুর দর্শনে আসতে অরুর অক্ষিকটর বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। হি কোন শেহজাদকে দেখছে অরু? মেনে নিল লোকটা বজ্রাগে ছিল, কিন্তু এখন লোকটাকে নিতান্তই অরুর কাছে কোনো গুন্ডা সন্ত্রাস নির্দয় মনের অধিকারী মনে হচ্ছে। একটা মানুষ অন্য একটা মানুষকে এতটা কিভাবে মারতে পারে? এর মধ্যে কি দয়াময় বলতে কিছু নেই? কেউ এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারে? অরু শেহজাদের হিংস্র ওই মূর্তির দিকে তাকিয়ে কণ্ঠে নির্মমতা এনে বলা, এই লোক তো দেখছি যতটা ভেবেছিলাম তার থেকেও এক ধাপ এগিয়ে আছে। ওয়াসিফ শেহজাদ চৌধুরী, তোমায় ভালো মানুষ ভেবে আমি আজ চরমভাবে ঠকলাম। কথাগুলো বলে অরু স্থানটা যে না ত্যাগ করতে যাবে, তখনই অরুর খেয়াল হলো জিনিয়া তার পাশে। জিনিয়াকে পাশে না দেখে অরুর বুকটা ধুক করে উঠল। অরু দিশেহারা পথিকের মতো এত মানুষের ভিড়ে জিনিয়াকে খুঁজতে লাগলো। তরু তন্ন করে খুঁজে জিনিয়াকে পেল না। অরুর মন আশঙ্কাজনক ভাবে কুড়াচ্ছে, জিনিয়ার কোনো ক্ষতি হয়ে গেল না তো? এইদিক ওইদিক খুঁজতে ভিড়ে এক কোণে দাঁড়িয়ে থাকা একজন পরিচিত মানুষকে দেখে অরুর ললাটে মোটা ফাঁস পড়ল। আজ কি এই চৌধুরীরা এখানে আস্তানা কেটেছে নাকি? সব চৌধুরীরা এখানে কি করছে? ভিড়ের এক কোণে যেখানে মানুষের আনাগোনা নেই, ঠিক সেখানে নিশ্চল ভঙ্গিতে দাঁড়িয়ে আছে আরিয়ান। অরু ভালো মতো লক্ষ্য করে দেখলো আরিয়ান ঠিক পেছনে একটি ট্যাঙ্ক আছে। সেই ট্যাঙ্কের পেছনে ঘাপটি মেরে জিনিয়া বসে আছে। অরু জিনিয়াকে এভাবে লুকিয়ে থাকতে দেখে দীর্ঘশ্বাস পেল। নিশ্চয়ই এই আরিয়ান চৌধুরীকে দেখে ভয়ে লুকিয়ে আছে। অরু জিনিয়াকে যেখানে আছে সেখানে যাওয়ার জন্য পা বাড়লো। অরু যখন জিনিয়ার কাছাকাছি পৌঁছালো, তখনই হঠাৎ করে একজন লোকজন এদিক ওদিক দৌড়াতে লাগলো। আকস্মিক শান্ত পরিবেশটা অস্থির হয়ে উঠল। যেদিকে পারে সেই দিক দিয়েই পালাচ্ছে। এরই মধ্যে কয়েকজন লোকেরা কানাঘুষাও শুনতে পেল অরু। এই শোন, স্বপ্ন ছিল ওয়াইসিফ শেহজাদ চৌধুরীকে সামনাসামনি দেখার। ইচ্ছে পূরণ হয়েছে তো, এবার চল। একটু আগে শেহজাদ স্যার নাকি একটা লোককে বলেছে 2 মিনিটের মধ্যে জায়গা খালি না করলে উপস্থিত সবার লাশ পড়বে এখানে। তাড়াতাড়ি বাড়ি যেতে পারলে হয়। অরু এত লোকের ধাক্কায় জিনিয়া পর্যন্ত পৌঁছাতেই পারল না। অরু কোনো মতে নিজেকে সামলে ঠেলে ঠুলে জিনিয়া অবধি যেই না পৌঁছাবে অমনি কোথা থেকে একটা লোকের ধাক্কা খেয়ে অরু মাটিতেই পড়ে গেল। অরু পড়ে যাওয়ার পর লোকটিও ব্যালেন্স ঠিক রাখতে না পেরে নিজেও পড়ে যায়। অরু তার নেত্রজোড়া লোকটির পানি তাক করে দেখলো ধাক্কা দেওয়া লোকটা আর কেউ নয়, লোকটা হলো আরিয়ান চৌধুরী। আরিয়ান রীতিমতো শকড। অরুকে দেখে আরিয়ানের ধ্যান জ্ঞান হারিয়ে অবিশ্বাসের সুরেই বলে উঠল, How is possible that
আর ওরা এখানে কি করছে? নাকি এটা আমার ইলিউশন? অরু বসা থেকে উঠে ট্যাঙ্কের পেছনে থাকা জিনিয়ার কাছে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, জিনি, এখানে কি করছিস? আমি আছি না, তোর কিছু হবে না। আমার এ দেহে যতদিন প্রাণ থাকবে ততদিন নিজের সর্বস্ব দিয়ে তোকে রক্ষা করে ফেলবো, তোকে রক্ষা করে যাব। এখন ক্যাম্পাসে চল, এখানকার পরিস্থিতি খুব একটা ভালো নয়। শেহজাদ জোরে শ্বাস টানতে টানতে হাতে থাকা হকস্টিকটা তার থেকে কিছুটা দূরে ছুঁড়ে মারল। তখনই সে দৌড়াতে দৌড়াতে শেহজাদের কাছে এসে অধৈর্য ধরনের বলল, ভাইয়া এখান থেকে তাড়াতাড়ি চলো, মিডিয়ার লোক আসতেছে। মামাও নাকি কাছাকাছি পুছে গেছে, তোমায় নাকি আজ হাতে নাতে ধরবে। শোয়েবের কথা শুনে শেহজাদ রক্তাক্ত হাত ঝাড়তে ঝাড়তে উদ্বিগ্ন স্বরে বলল, শিট শিট শিট, সব প্ল্যান এলোমেলো হয়ে গেল। প্ল্যান নাম্বার 2 এখন ফ্লপ। শোয়েব আলতাফ মির্জা আসার আগে আমাকে এখান থেকে বের হতে হবে। গাড়ির ব্যবস্থা কর। ভাইয়া গাড়ির ব্যবস্থা করা আছে, তুমি চলো। আমি যেন এই শয়তানের মৃত্যুর খবরটা শীঘ্রই শুনতে পাই। এর লাশ না দেখা অবধি আমার মন শান্ত হবে না। ব্রেক প্ল্যান অনুসারে কাজ শুরু করে দে। কথাটি বলে শেহজাদ তড়িঘড়ি করে গাড়িতে ওঠার লক্ষ্যে চলে গেল। শেহজাদ যাওয়ার পর রিক রোবেলের সামনে বসে নাকে হাত দিতে বুঝলো সেটা আর বেঁচে নেই। ওয়াসিফ শেহজাদের হাতে খুন হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে পাড়ি জমিয়েছে না ফেরার দেশে। শোয়েব কোনোরূপ কথা না বলে গাড়ির দরজা খুলে দিল। গাড়ির দরজা খোলার সাথে সাথে শেহজাদ গাড়িতে উঠে বসলো। শেহজাদ গাড়িতে ওঠার পরপরই শোয়েব নিজেও গাড়িতে উঠে বসলো। শোয়েব বসা মাত্রই গাড়ি স্টার্ট দিয়ে হাই স্পিডে চলে গেল। এই দৃশ্য অরু আর জিনিয়া স্পষ্টই দেখতে পাচ্ছিল, কেননা শেহজাদের গাড়ি থেকে কিঞ্চিত পরিমাণ দূরত্বে তাদের অবস্থান ছিল। শেহজাদ একটু খেয়াল করলেই বোধহয় দেখতে পেত তার থেকে কিছুটা দূরত্বেই থাকা অরুর ঘামার্ত মুখশ্রীটা। শেহজাদের গাড়ি চলে যাওয়ায় শূন্য রাস্তাটির দিকে অনুভূতিহীন দৃষ্টিতে তাকিয়ে আছে অরু। মিনিট সেকেন্ড সময় পর অরু দৃষ্টি ঘুরিয়ে জিনিয়ার উদ্দেশ্যেই বললাম, জিনি চল, কলেজের ভেতরে যাওয়া যাক। মুহূর্তের মধ্যে এই গণমানুষে পরিপূর্ণ জায়গাটি ফাঁকা হয়ে গেল ও শেহজাদের এক কথায় যেই দিকে পেরেছে সেই দিকে দৌড়ে পালিয়েছে। অরু আর জিনিয়া কলেজে প্রবেশ করার সময় পরিষ্কার কয়েকটা সাইনবোর্ড দেখতে পেল, যাতে বড় বড় করে লেখা আছে কলেজের সকল স্টুডেন্ট হলের মধ্যে থাকার নির্দেশ দেওয়া হয়েছে, কেউ অযথা হল থেকে বের হবেন না। অরু আর জিনিয়া অদ্ভুত দৃষ্টিতে পুরো ক্যাম্পাস পরখ করলো। ক্যাম্পাসের অনেক জায়গায় রক্ত দেখা যাচ্ছে। এখানেও কি মারপিট হয়েছিল নাকি? শেষমেশ ক্যাম্পাসে অবধি ছেড়ে দিল না, এখানেও ঝামেলা করে শিক্ষার স্থানকে কুলুষিত করলো। জিনিয়া আর অরু আরো অবাক হলো ক্যাম্পাসে অ্যাম্বুলেন্স আসতে দেখে। অ্যাম্বুলেন্সটি আসার পর ওপর নিজ হোয়াইট কাপড়ে মোড়ানো 3টি লোক একটা লাশ তুলছে। লাশটি তোলার সময় অরু একটু কিছুকে মেরে তাকিয়ে দেখলো। চেহারা দেখে গেল না শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দৃশ্যমান লাশটির। অরুর চোখ জোড়া হাতের উপর পড়তে অরু স্তব্ধ বিমুখ। অরু চোখ জোড়া এখনো অটল হয়ে হাঁটির দিকে তাকিয়ে আছে। অরুর পুরো শরীর কাঁপছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সময়ের সাথে পাল্লা দিয়ে প্রশ্বাস প্রশ্বাসের গতি বাড়ছে। অরু তার কাঁপতে থাকা কঞ্চে উচ্চস্বরে চিৎকার দিয়ে বলে উঠল, না, এ হতে পারে না। নাহিদ, নাহিদ, এটা নাহিদ হতে পারে না। হসপিটালে অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছে পুরো ইন্টেলিজেন্ট গ্যাং। তাছাড়া গ্যাংয়ের সাথে অনেক শিক্ষক শিক্ষিকাও রয়েছে। ইতিমধ্যে এই শিকদার বাড়িতে জানানো হয়েছে কথাটা। তাড়াতাড়ি করে রিদিপিয়াও উপস্থিত হয়েছে হসপিটালে। সবাই এখন উৎকণ্ঠিত ভঙ্গিতে একটা প্রার্থনা করছে নাহিদ যাতে ঠিক হয়ে যায়। অরু এখন হসপিটাল করিডোরে অস্থির হয়ে এই দিক থেকে ওই দিক পায়চারি করছে। রাস্তা যখন দুই পক্ষের সংঘর্ষ হচ্ছিল তখন নাহিদ ক্যাম্পাসে ছিল। ক্যাম্পাসে থাকাকালীন কোথা থেকে একটা গুলি এসে নাহিদের কাঁধের বাম পাশটায় লাগে। গুলি লাগার পরপরই তৎক্ষণাৎ নাহিদ চিকিৎসা পায়নি, কারণ রাস্তায় এত ভিড়ের মাঝে অ্যাম্বুলেন্সও নাকি আটকা পড়েছিল। ওরু এখন ইচ্ছে করছে শেহজাদের বাড়ি গিয়ে শেহজাদের বুকের বাম পাশটা একটা গুলি মেরে দিয়ে আসতে। নাহিদের কেবিনের দিকে এগিয়ে আসতে রিক আর বিরাট। তাদের মূলত পাঠিয়েছে তাদের দলের নেতা ওয়াসিফ শেহজাদ। নাহিদের হাসপাতালের খরচ দিতে এসেছিল তারা। যেহেতু তাদের ব্যক্তিগত কারণে এই দুর্ঘটনা হয়েছে সেহেতু তারা সব খরচ দিতে আছে। কিন্তু এখানে এসে ঘটল আরেক বিপত্তি। রিকদের এদিকে আসে দেখে অরু সোজা তাদের সামনে গিয়ে এবং হুট করে কোনো মেয়েকে সামনে আসতে চকিত দৃষ্টিতে তাকালো রিক অরুর পানে। অরু বেশ ভালো মতো চিনতে পেরেছে এরা কার লোক। অরু সিদ্ধান্ত নিয়েছে এদের বসের উপর হওয়া সব রাগ এদের উপরই ছাড়বে।
অরু কোনো রকম ভনিতা ছাড়াই জিজ্ঞেস করল, ওদিকে কোথায় যাচ্ছেন আমায় বলুন, আমি পেশেন্টের বোন হয়। অরুর করা প্রশ্নে রিকের প্রতি উত্তর, আসলে ম্যাম, আমাদের ওয়াসিফ শেহজাদ চৌধুরী পাঠিয়েছে। ম্যাম, যেহেতু দুর্ঘটনাটা আমাদের কারণেই ঘটেছে, তাই আমরা সব খরচ বহন করতে প্রস্তুত। আপনি চিন্তা করবেন না, আমরা সব টাকা পেমেন্ট করে। রিককে সম্পূর্ণ কথাটা শেষ করতে দিল না অরু। তার আগে কর্কশ স্বরে বলে উঠল, এই যে আপনাকে বলছি, আপনাদের এসব লোভ দেখানো, জনদরদ দেখানো বন্ধ করুন। রাজনীতি করবেন আপনারা, ভোগান্তি হবে সাধারণ মানুষদের। এটা কেমন নিয়ম? কোথাও কোনো সমস্যা দেখা মাত্রই আপনাদের লম্বা হাতওয়ালা নেতা প্রাইভেট এসি কারে করে পালিয়ে যাবে, পেছনে অসংখ্য মানুষের জীবন ঝুঁকিতে রেখে যাবে। আপনাদের এগেনস্টে কোনো আঙুল উঠলে আপনাদের ক্ষমতাবান নেতা তার লম্বা হাত দিয়ে আঙুলটা ভেঙে দেবে, নিজেদের দাপটে জনতাকে চুপ করিয়ে রাখবে। এটা কি ঠিক? তারা আলিশান এসি রুমে বসে জনগণের সেবার বদলে জনগণকে লুট করে। এটাই হলো আপনাদের নীতি। আর হ্যাঁ, শো অফ করার জন্য টাকাগুলো এখানে না দিয়ে গরিব দুঃখীদের দান করুন। আপনারা তো আবার করেন কম, দেখান বেশি। আপনাদের ওই নেতাকে বলে দেবেন আমার টাকার অভাব পড়েনি যে তার থেকে টাকা ভিক্ষা নিতে হবে। অরু গটগট করে এই কথাগুলো বলেই দিল। এদিকে রিক আর বিরাট হতবাক, হতবিহল্ল। তারা দুজনেই অরুর কথাগুলো শুনে হাঁ করে তাকিয়ে আছে অরুর দিকে। অরুর কথার বিপরীতে তারা নিজেদের প্রতিক্রিয়া দেখাতেই ভুলে পর্যন্ত গেল। অন্যদিকে এত এত কথার মাঝে অরু নিজেই চমকে উঠল। সে কি বলতে কি বলে ফেলেছে? অরুর এখন দম ফেলাবার ফুসরত নেই। ভয়েরা আসে পিসছে, ঘিরে ধরলো তাকে। কত সহজেই না কতগুলো কথা বলে দিল সে। হায় হায়! কিন্তু যখন তার বলা কথাগুলো ওই হিংস্র পুরুষটির কান অব্দি পৌঁছাবে, তখন কি হবে?